This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। যে খবরের দিকে আমরা নজর রাখবো, কালীগঞ্জে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক ধৃতের নাম আব্দুল কাশেম শেখ। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, আরও একজন ধৃত, এই নিয়ে ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার কত? একদমই, দেখো 24 জনের নামে অভিযোগ তালিকায় ছিল এবং সেই তালিকা থেকে প্রায় এখনো পর্যন্ত পুলিশ 10 জনকে গ্রেফতার করতে পেরেছে, কিন্তু এখনো 14 জন অধরা রয়েছে। পলাশীর তেজনগর ঘাট এলাকায় থেকে কিন্তু পুলিশ গ্রেফতার করে এবং ধৃতকে আগামী দিন তাকে কৃষ্ণনগর আদালত তোলা হবে এবং 3 দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন করা হবে। যেটা অভিযোগ, দেখো যে মালদ্বীপ মোলান্দির পূর্ব পার এলাকায় বাড়ি তার, এবং এই ঘটনায় সঙ্গে তার যুক্ত ছিল বলে পরিবারের অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এখনো পর্যন্ত মাত্র 10 জনকে গ্রেফতার করে এবং 14 জন এখনো পর্যন্ত অবহেলা রয়েছে। ধন্যবাদ মহাদেব। আর এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, কাটোয়া মহকুমা হাসপাতাল, সেখানে প্রশ্নের মুখে নার্সদের নিরাপত্তা। কেন? কারণ গভীর রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে কর্তব্যরত 2 নার্সকে হেনস্থা এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, ঠিক কি ঘটেছে? তো গুরুতর অভিযোগ। দেখো, একদমই কাটোয়া হাসপাতালের নার্স কিন্তু একদম বড় বড় প্রশ্নের মুখে কিন্তু কাটোয়া মহকুমা হাসপাতাল, এবং যেটা জানা যাচ্ছে বুধবার একদম রাত্রি প্রায় একটা নাগাদ এক প্রসূতি ভর্তি হয় এবং প্রসূতির সঙ্গে বেশ কয়েকজন ছিল, কিন্তু হাসপাতালের নিয়ম মতো প্রসূতির সঙ্গে মাত্র 2 জন রোগীর আত্মীয় আসতে পারে। এবং যেটা অভিযোগ যে নার্স একাধিক জন ঢুকে নার্সদেরকে হুমকি দেওয়া হয়েছে, নার্সরা বাইরে বেরোলে তাদেরকে প্রাণে মারা হবে এমনও কিন্তু হুমকি দেওয়া হয় এবং মদ্যপ অবস্থায় ছিল। এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে নার্সদের নিরাপত্তা কোথায়। ধন্যবাদ। এক্সট্রা যে 3 জন মহিলা ছিলেন, 3 জন মহিলার মধ্যে একজন মহিলা, উনি আমাকে খুব বাজেভাবে, এরকম এত বাজেভাবে খিস্তিচুয়ারি করে, এত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, উনি আমাকে মারার হুমকি দেয় যে তুই গেটের বাইরে বেরিয়ে দেখ, আমি তোকে দেখে নিচ্ছি, তারপরে মেরে ফেলে রেখে দেবো। এই যে সিকিউরিটি ছিল তাকে বলি ওকে আটকাও, কিন্তু গেটের সিকিউরিটি দাঁড়িয়ে দেখেছে, সে তাকে আটকাবার চেষ্টা করেনি। একজন পেশেন্টের সাথে 4 জন মহিলা এবং মদ্যপ অবস্থায় ঢুকে যায়। তো যেহেতু আমাদের মহিলা সিকিউরিটি গার্ড নেই, মেল সিকিউরিটি গার্ডরা তাদের আটকাতে গেলে তাদেরকে ধাক্কা মেরে ঢুকে যায়। তারপরে সেই কোনো কারণ বশত ছাড়াই নার্সিং স্টাফকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারতে উদ্যত হয়। যে ওখানে যে ব্যারিকেডটা আছে, ব্যারিকেডটা থাকার জন্য কোনো মতো নার্সিং স্টাফ বেঁচে যায়। অফিসিয়ালি যে আমাদের এফআইআর করা সেটা আমরা করছি, নার্সিং সুপারিনটেন্ডেন্ট পুরো বিষয়টা দেখছি। বাংলাদেশের সন্দেহে ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ। ওড়িশায় আটকে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার শ্রমিকরা। বাংলাদেশের সন্দেহে গুজরাটে পুলিশে অত্যাচারের অভিযোগ। আতঙ্কে ঘরে ফিরে এলেন ডায়মন্ড হারবারের দম্পতি। হায়দ্রাবাদে আবার আসানসোলের পরিযায়ী শ্রমিক খুন। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটকে বাংলার শ্রমিক। পারাদ্বীপে একটি ক্যাম্পে মুর্শিদাবাদের 36 জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পেটের তাগিদে হরিহরপাড়া, সাগরদিঘি, রঘুনাথগঞ্জের কিছু নির্মাণ শ্রমিক ওড়িশায় কাজ করছিলেন। অভিযোগ, আধার কার্ড দেখালেও তাদের আটকে রাখা হয়। পারাদ্বীপ থানায় এসে ওখানে ফটো করে, ফটো করার পরে পারাদ্বীপ থানা থেকে একটু দূরে একটা ফাঁকা মাঠে একটা ঘর আছে, সেইখানে নিয়ে এসে আমাদেরকে ভরে দেয়। শুধু শ্রমিকই নন, ওড়িশায় আটকে রাখা হয়েছে বাংলার 4 ব্যবসায়ীকেও। দেগঙ্গার 4 ব্যবসায়ীকে ভদ্রেশ্বর থানার পুলিশ আটকে রেখেছে বলে অভিযোগ। বৈধ কাগজপত্র দেখানোর পরও তাদের ছাড়া হয়নি। চিন্তায় ব্যবসায়ীদের পরিবার। ওর লজে ছিল, লজ থেকে বলছে আধার কার্ড শো করানোর জন্য ডেকে তারপর ওদেরকে আটকে রেখেছে। মানুষগুলো যাতে সুষ্ঠুভাবে ভালো আছে এটাই চাচ্ছি আমরা। আধার কার্ড, আই কার্ড, জমির দলিল থেকে শুরু করে সবটাই পাঠানো হয়েছে, তারপরেও তারা এখনও পর্যন্ত ছাড়েনি। এমনকি তাদেরকে ঠিকমতো খাওয়া দাওয়া কিছুই দেওয়া হচ্ছে না। যে আজকে বাঙালি এবং মুসলিম হলেই কি তারা বাংলাদেশি? তৃণমূল কংগ্রেস যেভাবে রোহিঙ্গাদের বাইরে থেকে আমদানি করেছে এবং আনার পরে এখানে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে পৌরসভার থেকে শুরু করে বিভিন্নভাবে তাদেরকে ভোটার কার্ড, রেশন কার্ড, ভোটার লিস্টের নাম তোলা সব কাজ তারা করে দিয়েছে। সুতরাং তারা যদি পশ্চিমবঙ্গ থেকে বাইরে যায়, স্বাভাবিকভাবেই সেখানকার গভর্নমেন্ট চিন্তা করবে তাদের রাজ্যের সুরক্ষা।
পেটের টানে কাজ করতে গুজরাতে পারি। দীর্ঘদিন সেখানেই থাকছিল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের 60 মনীষার শেখ পরিবার। অভিযোগ, সম্প্রতি সেখানেও বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে। আতঙ্কে পরিবার নিয়ে ডায়মন্ড হারবার ফিরে আসেন নিয়ামত আলী শেখ। মাইগ্রেশন সার্টিফিকেট না থাকায় তাদের মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছেন না। তারা স্থানীয় প্রশাসন থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে। বাঙালিদের তো বাংলাদেশি বলে ধরে নিচ্ছে, মারধরও করছে। ভারতের হলো ধরে মারধরও করছে। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদেরকে বাংলাদেশি বলে অত্যাচার করছে, বিশেষ করে কাস্টিংকে দেখে সম্পূর্ণভাবে আপনি বলতে পারেন বিজেপি শাসিত রাজ্যগুলোই হচ্ছে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে খুন হলেন পরিযায়ী শ্রমিক। নিহত রোশন হেলা ডাবা আসানসোলের বাসিন্দা। গত 19শে জুন হায়দ্রাবাদের একটি বেসরকারি কারখানায় যোগ দেন তিনি। বুধবার কারখানার আবাসন থেকে রোশনের রক্তাক্ত দেহ উদ্ধার। সঙ্গী রঞ্জিত পণ্ডিত পলাতক। हम तो चाहते हैं कि जो मर्डर किया वो क्यों बचेगा, अब किस लिए मर्डर किया, वो उनका क्या दुश्मनी था। जो मर्डर किया वो पीना खाना करता था, लेकिन उतना नहीं था कि किसी का दुश्मनी था, उसको सब जानता था पाड़ा में। বাংলাদেশি তকমা দিয়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকারের অভিযোগ, আর এই নিয়ে রাজ্যের শাসক বিরোধী তরজা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ। প্রতিবাদ জানিয়ে ওড়িশার মুখ্য সচিবকে চিঠি দিলেন এই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। বাংলায় কথা বলায় বাংলাদেশে ভেবে ওপারে ফেরত পাঠানোর অভিযোগ। বিশেষ করে পারাদীপ, বালাসোর, মালখানগিরি, কটক ও ভদ্রকের মতো জায়গায় এই ধরনের ঘটনা উদ্বিগ্ন বাংলার সরকার। যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ রাজ্য সরকারের। আর্থিক সংকট কলকাতা পুরসভায়। গত কয়েক বছর ধরে এই কথা শোনা যাচ্ছে। মানুষকে পরিষেবা দিতেও বেশ চাপেও পড়তে হয়, কিন্তু সমস্যা মিটিয়ে ফেলার চাবিকাঠি যে পুরসভার কাছেই আছে। মিটিয়ে যেতে পারে সমস্ত আর্থিক সংকট। কিভাবে? সম্প্রতি পেশ হওয়া রিপোর্ট বলছে ৩৫০০ কোটি টাকা সম্পত্তি কর পাওনা পুরসভার, কিন্তু বকেয়া কর আদায় করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে কি? কলকাতা পুরসভার ভাড়ারে টান। হাজারখানেক কর্মী অবসরকালীন সুবিধা পাচ্ছেন না। কাজের পর কাজ হচ্ছে, কিন্তু ঠিকাদাররা টাকা পাচ্ছেন না। এদিকে কোটি কোটি টাকা ট্যাক্স বাকি। একটু আর্থিক দিক দিয়ে আমরা একটু পিছিয়ে পড়েছি। প্রায় আমাদের 2000 কোটি টাকা ডেফিসিট রয়েছে। আমি তার মধ্যে চাপ দিয়েছি রাজস্ব আদায়ের, এবং খুব ভালো করে আমাদের কর্মচারীরা রাজস্ব আদায় করছে। আমার মনে হয় আর বছর দুয়েক যদি আমরা এটাকে কন্টিনিউ করতে পারি, এই ফ্লোটাকে, তাহলে আর্থিক দিক দিয়ে আমরা সফল হয়ে যাব। বছর দুয়েক আগে এই কথাই বলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কিন্তু 2 বছর পরও যে পুরসভার ভাড়ারে স্বস্তি ফেরেনি। সম্পত্তি কর এখনো বাকি ৩৫০৪ কোটি টাকা। এমনই তথ্য উঠে এসেছে কলকাতা পুরসভার সাম্প্রতিক রিপোর্টে। আর এই বিপুল পরিমাণ টাকা বাকি রেখেছেন ১৫২৪ জন। তথ্য বলছে গরিব বা মধ্যবিত্তরা কর দিচ্ছেন, কিন্তু টাকা বাকি রেখে দিচ্ছেন আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি বা সংস্থাগুলো। বিরোধীদের অভিযোগ, কোনো এক অজানা কারণে এই টাকা আদায় তৎপরতা দেখাচ্ছে না পুরসভা। ব্যবস্থা নেওয়া হচ্ছে না কর খেলাপ করা ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে। তথ্য বলছে ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে কর বাকি ৭৯৬ জনের। মূল বকেয়া ২৪৪ কোটি টাকা। সুদ ও ফাইন মিলিয়ে বাকি ৫৫৮ কোটি টাকা। ১ কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে ৭২৮ জনের। মূল বকেয়া ১১৭৮ কোটি টাকা। সুদ এবং ফাইন মিলিয়ে বাকি ২৯৪৬ কোটি টাকা। এটা তো গরিব মানুষকে ছাড় দেয় না, এটা বড় লোকদের ছাড় দেয়। বড় লোকের সরকার বিভিন্ন রকম অনৈতিক সুযোগ নেবে এই সমস্ত শিল্পপতিদের কাছ থেকে, বিত্তবানদের কাছ থেকে। তৃণমূল কংগ্রেসের যে পাঁক জমা হয়েছে পুরসভায়, মিউনিসিপ্যালিটিতে, পঞ্চায়েতে, এবং সবচেয়ে বেশি পাঁক জমা হয়েছে নবান্নের। মিউনিসিপ্যালিটির পুরসভার এই পাঁকগুলো যদি পরিষ্কার না হয়, তাহলে পুরসভা খালের পাঁক পরিষ্কার করতে পারবে না। মেয়রের নির্দেশে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট অনেক জায়গায় করা ব্যবস্থা নিচ্ছে। তো ওই করা পদ্ধতি যাবে, রেন্ট অ্যাটাচমেন্ট করতে হবে, প্রপার্টি অ্যাটাচমেন্ট করতে হবে, তবে ট্যাক্স দিতে বাধ্য হবে। নাহলে কিছু লোক হ্যাবিচুয়াল ডিফল্টার হয়ে যাচ্ছে। কলকাতা পুরসভার অর্থ বিভাগের কর্তাদের কথায় বকেয়া কর আদায় হলে মিটে যাবে অনেক সমস্যা। বকেয়া টাকা ৬০ থেকে ৭০% আদায় হলে পুরসভার বন্ধ একাধিক প্রকল্পের কাজ শেষ করা সম্ভব। ঠিকাদারদের ৮০% বকেয়া মেটানো সম্ভব। মসৃণভাবে শেষ করা যাবে একাধিক প্রকল্প। কলকাতার কোটি কোটি জনতার কাজ আটকে যাচ্ছে হাজার দেড়েক লোকের জন্য। তাও কেন করা হচ্ছে না পুরসভা?
বহু মানুষ কিন্তু ট্যাক্স দিচ্ছে না, দেয়নি। এটা একটা প্রবণতা, বিশেষ করে কমার্শিয়ালি যারা ব্যবহার করে তাদের সব কিছু তারা করছে, বিল্ডিংয়ের পর বিল্ডিং হাঁকাচ্ছে, কমার্শিয়াল ইউজ করছে, অথচ ট্যাক্সটা বাকি রেখে দিচ্ছে। আমরা আলোচনা করছি, আমরা নিশ্চিতভাবে চাইব মানুষ ইচ্ছায় পে ট্যাক্স উইথ স্মাইল, এটা আমার সবসময় লক্ষ্য। কলকাতা পুরসভার সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে যে ধরনের সক্রিয় এবং কঠোর মনোভাব দেখানো উচিত ছিল, সেখানে কোথাও না কোথাও খামতি রয়ে যাচ্ছে বলেই কলকাতা পুরসভার নিচুতলার কর্মীদের দাবি। আর সেই কারণে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, এমনকি কর বাকি রেখেও ছাড় পেয়ে যাচ্ছেন অনেক সম্পত্তি কর দাতাই। ক্যামেরায় সমর দাসের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ দুর্নীতি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে আলিপুর বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ। মামলার তদন্তে সাক্ষীর সংখ্যা বেড়েছে, চার্জশিট দিয়ে জানালো সিবিআই। নতুন করে মোট 37 জন সাক্ষীর নাম যুক্ত হয়েছে। তদন্তে নতুন তথ্য প্রমাণ মিলেছে, তাই নথিও বেড়েছে বলে উল্লেখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। মামলায় নতুন করে 84টি নথি যুক্ত হয়েছে। গ্রুপ ডির মামলার ক্ষেত্রে নথির সংখ্যা বেড়েছে 5টি, উল্লেখ চার্জশিটে।